বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ নিজের হাতেই গড়ে তুলেছিলেন মুর্শিদাবাদকে। বাংলা, বিহার, উড়িষ্যার এই প্রাক্তন রাজধানী এখন জনপ্রিয় টুরিস্ট স্পট। অতীতের স্মৃতি আগলে রাখা বর্তমান পশ্চিমবঙ্গের এই জেলায় মানুষ যায় ঐতিহাসিক নবাবী আনার স্বাদ নিতে। তবে আজ আমি এই জেলার এক ভিন্ন চেহারা দেখাবো আপনাদের। আসলে মুর্শিদাবাদ ঘুরতে যাওয়া মানেই তো হাজারদুয়ারি, ইমামবাড়া থেকে সিরাজদৌল্লার সমস্ত স্মৃতি। আর তো রয়েছে পলাশীর সেই দেশদ্রোহী মির্জাফর। মুর্শিদাবাদের মাটিতে যে চরম বিশ্বাসঘাতকতার কাহিনী লুকিয়ে। তবে আমি কিন্তু সে পথে হাঁটছি না। এর বাইরেও যে এই জেলায় শান্ত স্নিগ্ধ প্রকৃতি রয়েছে, সেই সব জায়গাগুলোতেই চলে গিয়েছিলাম আমি। আচ্ছা, এই বাংলার বুকে দাঁড়িয়ে আপনি কি পদ্মা নদী দেখেছেন? আমি কিন্তু লালগোলা থেকেই দেখেছিলাম পদ্মা নদীর মাঝি। জানেন কি এক রাজবাড়ির কারাগার হয়ে ওঠার কাহিনী? আর দেখলাম ভাগীরথীর তীরে দাদা ঠাকুরের কীর্তি। আচ্ছা, আপনি কি জানেন এই মাটিতে 1947 সালের 15ই আগস্ট পাকিস্তানের পতাকা উঠেছিল? তবে অবশ্য 3 দিনের মধ্যেই বদলে যায় বাংলা সহ দুই দেশেরই মানচিত্র। সত্যি কত সব রোমাঞ্চকর কাহিনী। আসলে ভোট আসলে পেশার তাগিদে বাংলার বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতে হয় আমাকে। তাই 24-এর লোকসভা নির্বাচনে পৌঁছে গিয়েছিলাম মুর্শিদাবাদ জেলায়। সারাদিন ধরে কাজ করতে করতে এমন সব অখ্যাত অনামী জায়গায় পৌঁছে যেতাম, সত্যি সেখানে ট্যুরিস্টদের পৌঁছানোটা একটু চাপেরই। তবে অনামী হলে কি হবে, একেবারে র বিউটি দেখেছিল আমার চোখ। কাজের ফাঁকে গ্রাম বাংলার প্রকৃতির স্বাদ। আমার তো হ্রদ দেখা আর কলা বেচা একসঙ্গেই হয়ে গিয়েছিল। সেই সমস্ত জায়গাগুলোতে আজ আপনাদেরও নিয়ে যাব, চলুন। সঙ্গে বলবো এমন কিছু কাহিনী যা আমি শুনে সেই সময় অবাক হয়ে উঠেছিলাম। তো চলুন মুর্শিদাবাদ জেলার অচেনা অজানা জায়গাগুলো ঘুরে আসি আজকে। বাংলার নবাবী স্থাপত্যের মুর্শিদাবাদ জেলা 3টে লোকসভায় বিভক্ত: জঙ্গিপুর, বহরমপুর আর মুর্শিদাবাদ। পেশার টানে 24-এর নির্বাচনে বহরমপুর আর জঙ্গিপুর লোকসভার আনাচে কানাচে ঘুরে বেরিয়েছিলাম কটা দিন। হাওড়া থেকে বিকেলের লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জারের এসি 2 টায়ারে চড়ে বসেছিলাম আমার পুরো ইউনিটকে সঙ্গে নিয়ে। মজাদার সেই ট্রেন জার্নিতে 4 ঘন্টায় পৌঁছে গিয়েছিলাম বহরমপুর কোর্ট। এখানেই 2 দিন কাটিয়ে তারপর যাব জঙ্গিপুর হয়ে লালগোলাতে, একেবারে ভারত বাংলাদেশ বর্ডারে। তার আগে বহরমপুরটা ভালো করে ঘুরে নি, চলুন। জায়গাটা কিন্তু বহু ইতিহাসের সাক্ষী। 1608 থেকে 1611 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের শাসনকালে উইলিয়াম ক্লিঞ্চ ভারতের উত্তর পূর্ব ভারতে পরিভ্রমণে এসেছিলেন। তিনি তার ভ্রমণ কাহিনীতে প্রথম বহরমপুরের নাম উল্লেখ করেন। যদিও এই শহরের নাম তখন বহরমপুর ছিল না, নাম ছিল ব্রহ্মপুর। 1704 সালে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের পত্তনের সময় বহরমপুর ছিল 9 কিলোমিটার দক্ষিণের একটা গ্রাম, যার নাম সাতপুকুরিয়া ব্রহ্মপুর। গ্রামটাতে প্রায় 700 পরিবার বাস করতেন, তাই এই গ্রামের নাম হয়েছিল ব্রহ্মপুর। 1757 সালে পলাশীর যুদ্ধে জয়লাভ করার পর ইংরেজ সরকার বহরমপুরে সেনানিবাস বানিয়ে এই শহরের উৎকর্ষতা বাড়িয়ে তোলে। ইংরেজদের দ্বারা উচ্চারিত ব্রহ্মপুর বর্তমানে বহরমপুরের মতো শোনানোর জন্য শহরের নাম হয় বহরমপুর। তারও প্রায় 100 বছর পর 1857 সালের 25শে ফেব্রুয়ারি সিপাহী বিদ্রোহের প্রথম আগুন জ্বলে ওঠে ব্যারাক স্কোয়ার ময়দানে, আর ইংরেজদের উচ্চারণে ব্রহ্মপুর হয়ে যায় বহরমপুর। আরও ইন্টারেস্টিং হলো র্যাডক্লিফের মানচিত্রে মুর্শিদাবাদ কিন্তু ভারত ভাগের সময় ছিল না। 1947 সালের 15ই আগস্ট ভাগবাটোয়ারায় মুর্শিদাবাদ পড়ল পূর্ব পাকিস্তানে, আর অধুনা বাংলাদেশের খুলনা পড়ল এপারের ভাগে। 15ই আগস্ট সকালে বহরমপুরের ব্যারাক স্কোয়ার মাঠে উঠল পাকিস্তানের জাতীয় পতাকা। পতাকা তুললেন মুর্শিদাবাদের তৎকালীন আইসিএস অফিসার আইয়ার খান। কিন্তু পরিস্থিতি যে যথেষ্ট অস্থির। শেষমেশ সিদ্ধান্ত হলো মুর্শিদাবাদ থাকবে ভারতেই, খুলনা যাবে পাকিস্তানে। তাই স্বাধীনতার 3 দিনের মধ্যেই ফের বদলালো বাংলা সহ দুই দেশের মানচিত্র।
18ই আগস্ট সরকারিভাবে মুর্শিদাবাদ অন্তর্ভুক্ত হলো ভারতের মানচিত্রে। আর এই টানাপোড়েনের মধ্যেই 18ই আগস্ট ব্যারাক স্কোয়ারের মাঠে উড়ল ভারতের পতাকা। বিগত 250 বছর ধরে বহরমপুর এ বাংলাকে উপহার দিয়েছে মহেশ্বেতা দেবী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সৈয়দ মুস্তাফা সিরাজের মতো লেখক, আর দিয়েছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতো ইতিহাসবিদকে, যার হাত ধরেই বিশ্ব দরবারে উঠে এসেছিল হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। আচ্ছা, কাঁসা শিল্প থেকে শোলা শিল্প, তাঁত শিল্প থেকে সিল্ক, বহরমপুর এসবের জন্য বিখ্যাত। শিক্ষা ও সংস্কৃতিতেও সমানভাবে এগিয়ে প্রাচীন এই শহর। এ শহরে বিক্ষিপ্তভাবে এখানে ওখানে ছড়িয়ে আছে ইতিহাসের পাঁজর, যেখান থেকেই ধুলো উড়ে আসে। সমস্ত ঐতিহ্যের গায়ে জড়িয়ে আছে 250 বছরের মায়া। সাতপুকুরিয়া, ব্রহ্মপুর কিংবা বহরমপুর, শহরটা এভাবেই কথা বলে। এবার চলে আসুন জঙ্গিপুরে। ভাগীরথীর তীরে অবস্থিত পৌর শহর জঙ্গিপুর, যার অপর তীরে রয়েছে রঘুনাথগঞ্জ। আচ্ছা, জঙ্গিপুর কিন্তু গড়ে উঠেছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের হাত ধরে, তাই এই জঙ্গিপুরের অপর নাম জাহাঙ্গীরপুর। সুপ্রাচীন এই শহরে একটা সময় মুঘল সেনা ক্যাম্প গড়ে উঠেছিল, আর ব্রিটিশ আমলে রেশম রপ্তানির জন্য অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল এই জঙ্গিপুর। ইতিহাসের পাতা উল্টালে এই জঙ্গিপুরের আরো কিছু তথ্য পাওয়া যায়। বাংলার নবাব আলীবর্দী খাঁ এবং সরফরাজ খানের মধ্যে যুদ্ধের যুদ্ধভূমি ছিল এই জঙ্গিপুরই। ইতিহাসের দুটো যুদ্ধের কুরুক্ষেত্র ভূমি হয়ে উঠেছিল এই জঙ্গিপুর। তবে জঙ্গিপুরের আকাশে বাতাসে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন দাদা ঠাকুর। মনে আছে তো, দাদা ঠাকুরের অভিনয় করে পুরস্কৃত হয়েছিলেন ছবি বিশ্বাস। জঙ্গিপুরের সেই কথা সাহিত্যিক ও সাংবাদিক যে এ মাটির গর্ব ছিলেন। প্রাচীন সাপ্তাহিক পত্রিকা জঙ্গিপুর সংবাদের স্রষ্টা দাদা ঠাকুর এখানের মানুষের হৃদয়ে রয়ে গেছেন। আচ্ছা, বিকেলে একটু ভাগীরথীর তীরে সময় কাটানো যাক। সারাদিনের কাজের ক্লান্তি যেন নিমিষেই দূর করে দেয় এই জায়গাটা। নদীর পাড়ে দাঁড়িয়ে একের পর এক নৌকা, তাই আর কি, চলুন একটু নৌবিহারে বেরিয়ে পড়ি। দূরে ওপারে যে আলো মিটমিট করে জ্বলছে, ওটাই রঘুনাথগঞ্জ। ভাগীরথীর তীরে বইতে বইতে মনে পড়ে গেল, এই তীরেই তো হয়েছিল 1757 সালের পলাশীর যুদ্ধ। আরো কত শত ইতিহাস বয়ে চলেছে এই জায়গায়। গঙ্গা স্রোতধারা দুটো ভাগে ভাগ হয়ে একটা রাজশাহী দিয়ে বয়ে গিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়েছে, আর একটা ভাগীরথী নামে মুর্শিদাবাদ জেলায় প্রবাহিত হয়েছে। এই নদী জেলাটাকে দুটো ভাগে ভাগ করে বগরি এবং রাঢ় নামে পরিচিতি পেয়েছে। মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত এই নদীর নাম ভাগীরথী। এরপর নবদ্বীপ থেকে নদী হুগলি নামে দক্ষিণের দিকে প্রবাহিত হয়েছে। এবার চলুন যাই জঙ্গিপুর ছাড়িয়ে লালগোলার দিকে। লালগোলা জায়গাটার সঙ্গে আমরা সবাই মোটামুটিভাবে পরিচিত। একেবারে ভারত বাংলাদেশ বর্ডার। এই সীমান্ত শহরের পশ্চিমে ভাগীরথী আর উত্তরে পদ্মা নদী। জায়গাটার ইতিহাস কিন্তু প্রায় 350 বছরের পুরনো। তবে লালগোলার ইতিহাস জানতে হলে আগে জানতে হবে লালগোলা রাজবাড়ি সম্পর্কে। লালগোলা স্টেশন থেকে মাত্র 10 মিনিটের পথেই এই রাজবাড়ি। এই বংশের আদিপুরুষ ছিলেন মহিমাচরণ রায়। উত্তরপ্রদেশের গাজী জেলার ছোট্ট টালিগ্রাম থেকে অষ্টাদশ শতকে নিজের ভাগ্যের খোঁজে চলে আসেন রাজশাহীর সুন্দরপুর গ্রামে। এদিকে একটা সময় পদ্মার ভাঙনে যখন সুন্দরপুর গ্রাম ধ্বংস হয়ে যায়, তখন মহিমাচরণের 2 ছেলে দালেল রায় আর রাজনাথ রায় কাকলি নদীর ধারে হেমন্তপুরের জঙ্গল কেটে এই বসতি স্থাপন করেন। আচ্ছা, দালেল রায় ছিলেন রানী ভবানী দলের সেনাপতি। এছাড়াও তিনি আলীবর্দী খাঁর সময় জেলাদারির কাজে নিযুক্ত ছিলেন, তাই ক্রমেই সে ব্যাপক অর্থ উপার্জন করে ফেলেন। তারপরেই তিনি গড়ে তোলেন এই লালগোলার রায় স্টেট। দালেল রায় নিঃসন্তান থাকায় তার মৃত্যুর পর তার ভাইয়ের ছেলে নীলকণ্ঠ রায় এই সম্পত্তির মালিক হন। বংশ পরম্পরায় এরপর আত্মারাম রায় হয়ে এই রায় স্টেটের মালিক হন রামশঙ্কর রায়। লালগোলা রাজবাড়ির সমস্ত খ্যাতির মূলেই ছিলেন তিনি। তার আমলেই রায় স্টেটে গড়ে ওঠে এই রাজবাড়ি।
তবে এখন অবশ্য এই রাজবাড়ি রাজ্যের প্রথম মুক্ত সংশোধনাগারে পরিণত হয়েছে। এবার চলুন আপনাদের নিয়ে যাই পদ্মা নদীর তীরে। হ্যাঁ, বাংলাদেশের বিখ্যাত পদ্মা নদী যে এ বাংলা থেকেও দেখা যায়। খান্দুয়া বর্ডারের গা ঘেঁষেই বয়ে চলেছে পদ্মা। এই বর্ডার অঞ্চলে কিন্তু কোনো কাঁটাতার পাবেন না, কারণ এখানে দুদেশের সীমানা টেনে দিয়েছে পদ্মা নদী। এপার বাংলা আর ওপার বাংলার মাঝে শুধুই পদ্মা। আচ্ছা, মাঝে দেখা যাচ্ছে বিশাল চর পড়েছে, তার ওপারেই রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, আর কিছুটা এগোলেই রাজশাহী। আর এপারে আমরা রয়েছি বাংলার খান্দুয়ায়। আর নদীর তীরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে দিয়েছিল আমাদের।